নমস্কার সবাইকে। সবাই বিজি রয়েছে রাফেল ফাইটার জেট নিয়ে। আমাদের ভারত হয়তো 114টা রাফেল ফাইটার জেটকে বাই করতে চলেছে, বাট মনে হচ্ছে তার মাঝখান থেকেই সাবমেরিন নিয়ে একটা বিশাল বড় ডিল করে নিতে চলেছে আমাদের ভারত। রিসেন্টলি দেখেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ভারতে এসেছিলেন আহমেদাবাদে। সেই জার্মানির সাথেই সাবমেরিন নিয়ে একটা বিশাল বড় ডিল করতে চলেছে আমাদের ভারত। $8 বিলিয়ন প্রজেক্ট 75I। 6টা সাবমেরিনকে আমাদের ভারতে তৈরি করা হবে জার্মানির সাহায্যে। নাও আপনি হয়তো বলতে পারেন যে এতে আর এমন কি স্পেশাল রয়েছে, ভারত জার্মানি থেকে কিছু সাবমেরিন বাই করছে, এরকম ছোটখাটো বিভিন্ন ডিফেন্স ডিল তো সবকটা দেশই করছে, সো এতে আর এমন কি স্পেশাল রয়েছে। ওয়েল, ডিটেলসগুলো জেনে নিন, তাহলে বুঝতে পারবেন জার্মানির সাথে এই ডিলটা হতে চলেছে কতদূর স্পেশাল। জেনে নিন। অ্যাকচুয়ালি রিসেন্ট সময় দেখেছেন চীন কিভাবে আমাদের ভারত মহাসাগরে কন্টিনিউয়াসলি নিজেদের প্রেজেন্সটাকে গ্রো করে যাচ্ছে। চাইনিজ নেভি নিজেদের ডমিনেন্স বাড়ানোর চেষ্টা করছে আমাদের ভারত মহাসাগরে। টোটাল 60খানা মডার্ন সাবমেরিনকে ইউজ করে চাইনিজ নেভি। তার উপর আবার পাকিস্তানের অ্যাঙ্গেলটাও বেশ ভালো মতন করেই দেখতে পাচ্ছেন। পাকিস্তানের কাছেও খুব শীঘ্রই 8খানা চাইনিজ হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন চলে আসবে। তার উপর আবার দেখতেই পাচ্ছেন পাকিস্তান আর বাংলাদেশ মিলে কিভাবে ইউএসকে টেনে নিয়ে চলে আসছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর আর আরব সাগরে। মানে বুঝতেই পারছেন আমাদের আশেপাশের সাগর আর মহাসাগরগুলোতে ফরেন প্রেজেন্স কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, যেগুলোকে কাউন্টার করাটা হলো আমাদের ভারতের ক্ষেত্রে একটা বিশাল বড় স্ট্র্যাটেজিক নিড। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের সাবমেরিনেরও সংখ্যাটা ক্রমাগত কমছে। বর্তমানে 16টা অপারেশনাল মাত্র, হওয়া দরকার যেখানে মিনিমাম 24 থেকে 30টা। সো সেই কারণেই এই সাবমেরিন ডি। 6টা টোটাল নেক্সট ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে তৈরি করবে আমাদের ভারত জার্মানির সাহায্যে, তাও আবার এআইপি টেকনোলজি দ্বারা ইকুইপড। ডিজেল ইলেকট্রিক মানে নর্মাল যেরকম সাবমেরিনগুলো হয়, বাতাস থেকে অক্সিজেন নিয়ে ডিজেলের মাধ্যমে ইঞ্জিনগুলোকে রান করানো হয় আর ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। বাট এআইপি টেকনোলজি মানে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন, মানে হলো বাতাসের ওপরে আর নির্ভর করতে হয় না, যার ফলে সাবমেরিনটা বহুদিন ধরে জলের নিচে ডুবে থাকতে পারে। বহুদিন মানে কয়েক সপ্তাহ পর্যন্ত। অ্যাকচুয়ালি এই ধরনের সাবমেরিনগুলোতে আগে থেকেই লিকুইড অক্সিজেনকে স্টোর করে রাখা হয়, সাথে রাখা হয় কোনো মেটালের অ্যালয় যার মধ্যে হাইড্রোজেন মিশে থাকে। এই মেটালের অ্যালয় আর লিকুইড অক্সিজেনের মধ্যে রিয়াকশন ঘটিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, যার মাধ্যমে ফাইনালি গিয়ে ইঞ্জিনটা চলে। অর্থাৎ জলের ওপরে উঠে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার দরকারটা আর পড়ে না, যার ফলে সাবমেরিনগুলো বহুদিন ধরে জলের নিচে ডুবে থাকতে পারে। তারপর আবার ভেতরে ব্যাটারি থাকে, জেনারেট হওয়া ইলেকট্রিসিটি দিয়ে সেই ব্যাটারিগুলোকেও আবার রিচার্জ করা হয়, সেটাও আবার হেল্প করে সাবমেরিনটাকে বেশি দিন জলের নিচে ডুবে থাকতে। বাট এক্ষেত্রে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই এআইপি টেকনোলজিটা ইউজ করার কারণে সাবমেরিনটা জলের নিচে অনেকটাই বলতে গেলে ইনভিজিবল হয়ে যায়, মানে সহজে র্যাডারে ধরা পড়ে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এই যে লিকুইড অক্সিজেন আর মেটালের অ্যালয়ের মাধ্যমে ইলেকট্রিসিটিটা জেনারেট করা হচ্ছে, সেক্ষেত্রে কোনো কিন্তু সেরকম নয়েজ জেনারেট হয় না, এক্সট্রিম লেভেলে লো নয়েজ রিলিজ করে, যার ফলে ইজি হয় না সোনারের মাধ্যমে ডিটেক্ট করা। মানে ফিফথ ফাইটার জেটগুলো যেরকম হয় সহজে র্যাডারে ধরা পড়ে না, স্টেলথের জন্য পরিচিত, ঠিক সেরকমই হয় এই ডিজেল ইলেকট্রিক এআইপি টেকনোলজির সাবমেরিনগুলো। মানে বুঝতেই পারছেন আমাদের ভারত যে এই সাবমেরিনগুলোকে নিয়ে ডিল করছে তার প্রথম কারণটাই হলো এই স্টেলথ। এআইপি টেকনোলজির এই সাবমেরিনগুলো স্টেলথের জন্যই পরিচিত, আর জার্মানি হলো সেই দিক থেকে বেস্ট। সব থেকে বেস্ট স্টেলথ সাবমেরিন তৈরি করে জার্মানি। মানে এই যে চীন আমাদের ভারত মহাসাগরে নিজেদের প্রেজেন্সটা বাড়াচ্ছে, সাথে ইউএসও প্রেজেন্স বাড়াচ্ছে, সাথে পাকিস্তানও যে অনেক কিছু চেষ্টা করছে, সেগুলোকে কাউন্টার করা হবে এই স্টেলথ সাবমেরিনগুলোর মাধ্যমে। সেগুলোকে কাউন্টার করতে হেল্প করবে এই স্টেলথ সাবমেরিন গুলোই। তারপর দেখুন এই সাবমেরিনগুলোতে অ্যাডভান্স সেন্সার, অ্যাডভান্স টর্পিডো, অ্যাডভান্স মিসাইল ইত্যাদি সবকিছুই থাকবে। সাথে আবার আমাদের ভারতের দ্বারা তৈরি করা যে মিসাইলগুলো, টর্পিডোগুলো, সেগুলোকেও এই সাবমেরিনগুলোতে ইন্টিগ্রেট করা যাবে। মানে ট্রান্সফার অফ টেকনোলজি হবে 100%। আমাদের মুম্বাইতে ম্যাজগাঁও ডক আছে, সেখানেই এই সাবমেরিনগুলোকে তৈরি করা হবে। প্রথমে থাকবে 45% ইন্ডিজিনাস কন্টেন্ট, মানে প্রথম থেকেই 45% ইন্ডিজিনাস ব্যাপার থাকবে এই সাবমেরিনগুলোতে। প্রথম সাবমেরিনটাতে থাকবে 45% ইন্ডিজিনাস কন্টেন্ট।
লাস্ট সাবমেরিনের ক্ষেত্রে যেটা একেবারে 60%-এ পৌঁছে যাবে। মানে লাস্ট সাবমেরিনটাতে থাকবে 60% ইন্ডিজিনাস কন্টেন্ট। মানে বুঝতেই পারছেন, পরে গিয়ে সেই সাবমেরিনগুলোকে কিন্তু আমাদের ভারত ইচ্ছে মতন করে মডিফাই করতে পারবে। মানে এক হলো স্টেলথ, দ্বিতীয় হলো ট্রান্সফার অফ টেকনোলজি, আর তৃতীয় হলো 60% ইন্ডিজিনাস কন্টেন্ট। বুঝতেই পারছেন ডিলটা কতটা স্পেশাল হতে চলেছে। নাও এবার দেখুন, আপনি হয়তো কোশ্চেন করতেই পারেন যে ভারত তো অলরেডি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন তৈরি করতে পারে, সো কেন আবার এই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, তাও আবার জার্মানির সাথে মিলে, জার্মানির সাহায্য নিয়ে? ওয়েল, এটা ঠিকই যে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন বহুদিন ধরে জলের নিচে ডুবে থাকতে পারে, শুধু খাবারের জন্য ওপরে আসতে হয়। সাথে বেশ অনেকটাই কোয়াইট, স্টেলথের দিক থেকে বেশ অনেকটাই কেপেবল, বাট সেটা ডিআইপি টেকনোলজির সাবমেরিনগুলোর থেকে বেশি না। এআইপি টেকনোলজির সাবমেরিন অনেকটাই কম নয়েজ রিলিজ করে, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের থেকেও কম, ফলে স্টেলথের দিক থেকে কেপেবল হয় আরো অনেকটা বেশি। আর যেমনটা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন, স্টেলথই হলো বর্তমানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার উপর নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আবার অনেকটাই বেশি কস্টলি হয়। ডিজেল ইলেকট্রিক এআইপি সেখানে মিনিমাম 1/3 বা হাফ প্রাইসের হয়। সো কম খরচেই বানানো সম্ভব বেশি পরিমাণে সাবমেরিন। তার উপর দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে এক তো আমাদের খুব শীঘ্রই, আর দ্বিতীয়ত অনেকগুলো পরিমাণে সাবমেরিনের দরকার। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন মানে যেগুলোকে আমাদের ভারত তৈরি করেছে, মানে আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাত, আইএনএস আরিধামান, এগুলোকে তৈরি করতে বেশ অনেকটাই সময় লাগে। ফোর্থ, আইএনএস আরিসুদানের ওপরে কাজ চলছে। কোনোভাবেই পসিবল না এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলোকে হিউজ নাম্বারে হঠাৎ করে তৈরি করা, যেটা একমাত্র সম্ভব ডিজেল ইলেকট্রিক এআইপি টেকনোলজির সাবমেরিনগুলোর মাধ্যমে। তার উপর জার্মানির সাথে এই সাবমেরিন নিয়ে এটা কিন্তু আমাদের প্রথম ডিল না। এর আগেও 1980-র দিকে শিশুমার ক্লাস সাবমেরিন জার্মানি অলরেডি আমাদেরকে ডেলিভার করেছে, টোটাল 4টে, যেগুলো এখনো কিন্তু অ্যাক্টিভ সার্ভিসে রয়েছে, অনেকটাই পরিমাণে রিলায়েবল, যার জন্যই জার্মানির সাথে এই ডিলটা করা হচ্ছে। মার্চের মধ্যেই পসিবলি ডিলটা ডান হয়ে যাবে, আর 2032 থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে। 2034-35-এর মধ্যেই ডেলিভারি পুরো কমপ্লিট। সো টোটাল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রথমটা হলো স্টেলথ, দ্বিতীয় হলো ট্রান্সফার অফ টেকনোলজি, মানে আমাদের ভারত ইচ্ছে মতন করে মিসাইল, টর্পিডো ইত্যাদিগুলোকে ইন্টিগ্রেট করতে পারবে। তৃতীয় হলো 60% ইন্ডিজিনাস কন্টেন্ট, পুরো একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা চলছে, যাতে পরে গিয়ে এই সাবমেরিনের জন্য অন্য কোনো দেশের ওপরে আমাদের ভারতকে আর নির্ভর করতে না হয়। চতুর্থ হলো জার্মানি হলো বেস্ট এই সাবমেরিনগুলোকে তৈরি করার দিক থেকে। পঞ্চম হলো রিলায়েবল, আমাদের ভারত অলরেডি জার্মানির তৈরি করা সাবমেরিন ইউজ করছে। 6 নম্বর হলো নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের থেকে প্রাইসটা কিন্তু বেশ অনেকটাই কম। 7 নম্বর হলো আমাদের ভারতের হাতে বেশি টাইম নেই, নিজেরাও আলাদা করে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন তৈরি করা হবে, সাথে জার্মানির হেল্পেও ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, মানে দুদিক থেকেই একই সাথে এগোবে, একই পেসে চলবে, যাতে খুব তাড়াতাড়ি আমাদের সাবমেরিনের সংখ্যাটা বেড়ে যায়। চীনকে, ইউএসকে আর পাকিস্তানকে একসাথে যাতে খুব তাড়াতাড়ি কাউন্টার করা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো স্টেইং ইন্ডিপেন্ডেন্ট, মানে জার্মানির সাথে ডিল করায় ইউএস এর উপরে আর নির্ভর করতে হচ্ছে না, ইউএস এর উপরে আর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। সাথে জার্মানি যেহেতু ইউরোপিয়ান দেশ, তাই স্যাংশনেরও কোনো ব্যাপার নেই, কোনো কিল সুইচের ব্যাপার না, ইঞ্জিন নিয়ে কোনো ডিলে না, মিসাইল ইন্টিগ্রেশন নিয়ে কোনো প্রবলেম না, ইত্যাদি অনেক কিছু। মানে ইউএস এর উপরে এই সাবমেরিন নিয়ে কোনোভাবেই আমাদেরকে নির্ভর করতে হচ্ছে না, স্ট্র্যাটেজিক অটোনমি আমাদের ভারতের বজায় থাকছে। সো বুঝতে পারলেন আশা করি কতটা স্পেশাল হবে এই ডিলটা।